ये सिर्फ नाम नहीं ब्रांड है ब्रांड। ফুলজার ভিতর গাঁথি রাখম তোমারে, সিনা লগে বাঁধি রাখম তোমারে। শেফ আলী ঘোষের সবচেয়ে জনপ্রিয় গান কলিজার ভিতর বাঁধে রাখম তোমারে। এই যে কলিজা, বুঝতেই পারছো আজকে সোহেল স্যার সায়েন্স চেম্বারের টপিকসটা হচ্ছে কলিজা, মানে হচ্ছে লিভার বা যকৃৎ। এই যকৃৎ এবং লিভার নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। শেফ আলী ঘোষকে সম্মান জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখো আমি এখানে লিখে রাখলাম যকৃৎ, এটার ইংলিশ নাম হচ্ছে লিভার। যকৃৎ জাতীয় সব কিছুকে ল্যাটিন ভাষায় বলা হয় হ্যাপাটো বা হ্যাপাটিক। অর্থাৎ তুমি যখনই হ্যাপাটো বা হ্যাপাটিক এই শব্দ দুটো শুনতে পাবা, বুঝে নিবা যকৃৎ নিয়েই কথা হচ্ছে। যকৃৎ আমরা কিছু ইম্পর্টেন্ট কথা আমরা বলে ফেলি, যেগুলো আমরা এমসিকিউতে আসে বা নিজেরও জানার জন্য দরকার। একটা হচ্ছে যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এখানে একটা কথা আমি বলে ফেলি, যদি এমসিকিউতে আসে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, তাহলে এটা হবে যকৃৎ। কিন্তু যদি কথাটাকে একটু ঘুরায় বলে যে মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা এন্ডোক্রাইন নালীবিহীন গ্রন্থি কোনটি, তখন সেটা নাম হয়ে যাবে থাইরয়েড। তখন সেটার নাম কি হবে? থাইরয়েড। কথাটা এখানের সাথে মিল আছে বলে তাহলে সবচেয়ে বড় গ্রন্থি বলে যকৃৎ, কিন্তু যদি বলে সবচেয়ে বড় অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন বা নালীবিহীন গ্রন্থি কোনটি, তখন আনসার হবে কি? থাইরয়েড। ওকে ফাইন। এবার আসো, যকৃৎ প্রায় সারা আমাদের দেহের মধ্যে যত অঙ্গ আছে সবচেয়ে বেশি কাজ করে যকৃৎ। এখানে লিখে রাখছে প্রায় 500 ধরনের, প্রায় 500 ধরনের বিপাকীয় বিক্রিয়া সে কি করে, এখানে সে সম্পন্ন করে। তাই যকৃতের মধ্যে প্রায় 500 ধরনের বিপাকীয় বিক্রিয়া ঘটে। যেহেতু অনেক বেশি বিক্রিয়া হয়, এটাকে বলা হয় জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি। জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি, এখান থেকে একটা অনুধাবনমূলক আসতে পারে, এটা খতে অনুধাবনমূলক আসতে পারে, আবার এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন অনুধাবনমূলক আসতে পারে অথবা একটা প্রশ্ন এমসিকিউতে আসতে পারে। এখন দেখো যকৃতের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ এবং এখানে রিলেটেড আরও কিছু ইনফরমেশন যেগুলো আমরা দিব, হয়তো এগুলো সরাসরি আমাদের এসএসসি সিলেবাসে নেই, কিন্তু বেসিক ক্লিয়ার করার জন্য বা যারা অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যায় তাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি আমাদের পুরো বডি মনে করি, এটা হচ্ছে একটা হিউম্যান বডি। একটা হিউম্যান বডিকে আমরা যদি দেখি, একটা হিউম্যান বডির মধ্যে আসলে আমরা বলি পেট, বুক, এরকম যে আমরা অংশ বিবেচনা করি বা আলাদা আলাদা করি, কীভাবে করি দেখো সবাই। আমাদের এটা হচ্ছে মনে করা হচ্ছে নাভি, এটা হচ্ছে একটা নাভির বা আমাদের নাভি যে অংশটা। আর এটা হচ্ছে আমাদের যে গলা আছে, গলার হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের গলার একটা লোয়েস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে কি? নাভি। গলার লোয়েস্ট পয়েন্ট থেকে নাভি পর্যন্ত, গলার লোয়েস্ট পয়েন্ট থেকে নাভি পর্যন্ত আমি যদি একটা সরল রেখা টানি, তাহলে গলার লোয়েস্ট পয়েন্ট থেকে একদম নাভি পর্যন্ত আমি যদি একটা সরল রেখা টানি, আমি প্রথমে এই সরল রেখার একটা মধ্যবিন্দু নির্ণয় করবো। সরল রেখাটা কি নির্ণয় করব? মধ্যবিন্দু নির্ণয় করব। এই যে গলার লোয়েস্ট পয়েন্ট থেকে নাভি পর্যন্ত একটা দাগ টেনে, সরল রেখা টেনে তার মধ্যবিন্দু বরাবর আমি যদি কাট সেকশন করি, এরকম যদি কেটে দেখি, দেখবে কেন একটা মাংসল একটা পর্দা আছে। মাংসলটা কে আছে? পর্দা আছে। তাহলে এটা লেভেলটা কিন্তু তোমার জানা থাকা দরকার। গলার লোয়েস্ট পয়েন্ট থেকে নাভি পর্যন্ত একটা দাগ টানবো, তার মধ্যবিন্দু নির্ণয় করব। ওই বরাবর আমি যদি কেটে ফেলি, তখন দেখবো একটা পাতলা একটা মাংসল একটা পর্দা আছে। এই যে মাংসল যে পর্দাটা, এটাকে বলা হয় ডায়াফ্রাম। এটাকে বলা হয় ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এই যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক। ডায়াফ্রামের উপরে যে এরিয়া, ডায়াফ্রামের উপরে যে অঞ্চলটা আছে, এটাকে বলা হয় বক্ষ। এটাকে বলা হয় বক্ষ অঞ্চল। বক্ষের ইংলিশ হচ্ছে বা ল্যাটিন হচ্ছে থোরাক্স। বক্ষের ল্যাটিন কি? থোরাক্স। তাহলে ডায়াফ্রামের উপরে যে অঞ্চলটা, এটাকে বলা হয় বক্ষ বা থোরাক্স। আবার ডায়াফ্রামের নিচের যে অঞ্চল, এটাকে বলা হয় উদর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উদর। ইংলিশে এটাকে বলা হয় বা ল্যাটিন এটাকে বলা হয় অ্যাবডোমেন। তাহলে আমাদের বডিকে আমরা মোটামুটি দুইটা অঞ্চলে বিভক্ত করি, একটা হচ্ছে বক্ষ, একটা হচ্ছে উদর। ডায়াফ্রামের উপরে বক্ষ, নিচে হচ্ছে কি? উদর। আমরা যে তোমাদেরকে যকৃৎটা পড়াচ্ছি, যকৃৎ কিন্তু এই উদর গহ্বরে। যকৃৎ কোথায়? যকৃৎ হচ্ছে আমাদের উদর গহ্বরে। এখন কথা হচ্ছে উদর গহ্বরের মধ্যে আবার আর কি আছে? ডানে বামে। যকৃৎ উদর গহ্বরের ডানে অবস্থিত। যকৃৎ উদর গহ্বরের কোথায়? এই যে যকৃৎ হচ্ছে উদর গহ্বরের ডান পাশে। কেন ডান পাশে বললাম? আমি যদি এবার এই দিক থেকে আসি, তাহলে এটা হচ্ছে আমার ডান পাশ। তাহলে দেখো যকৃৎ কোন পাশে? ডান পাশে। তাহলে যকৃৎ উদর গহ্বরের কোন পাশে? ডান পাশে। এবং ডায়াফ্রামের সাথে প্রায় কাছাকাছি, ডায়াফ্রামের সাথে খুব ঘন বা খুব কাছাকাছি করে লেগে থাকে। তাহলে আমি যদি বলি যকৃতের অবস্থানটা বলো, যকৃৎ হচ্ছে
উদর গহ্বরের ডান পাশে ডায়াফ্রামের খুব কাছে। এই যে এটা হচ্ছে যকৃৎ। আমরা এখন যকৃতের গঠন বা স্ট্রাকচার নিয়ে তোমাদেরকে পড়াবো। যকৃৎ উদর গহ্বরের ডান পাশে যে অবস্থিত, এই যে এটা হচ্ছে একটা যকৃতের, আমি যদি চিত্র দেখি তাহলে এটা হচ্ছে যকৃৎ, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। মানবদেহে প্রত্যেক অঙ্গের চারপাশে একটা আবরণ আছে, একইভাবে যকৃতের চারপাশে একটা কি আছে, আবরণ আছে। তাহলে দেখো মানবদেহের সবচেয়ে প্রত্যেক অঙ্গের মতো যকৃতের চারপাশে একটা কি আছে, যকৃতের চারপাশে একটা আবরণ আছে। এই যকৃতের চারপাশে যে আবরণটা আছে সেই আবরণকে বলা হয় একটা গ্লিসান্স ক্যাপসুল। এটার সুন্দর নাম আছে, সেই আবরণের নাম হচ্ছে গ্লিসান্স, GLISONS, গ্লিসান্স ক্যাপসুল। এই যে ক্যাপসুল মানে হচ্ছে আবরণ, ক্যাপসুল মানে কি, আবরণ। আর গ্লিসান্স হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। তাহলে দেখো যকৃতের চারপাশে যে আবরণ তাকে বলা হয় গ্লিসান্স ক্যাপসুল। আমি যদি যকৃতকে যদি আমি সামনে থেকে দেখি, যকৃতের ঠিক এই জায়গায় দিকে একটা কি আছে, পাতলা একটা পর্দা আছে। পাতলা কি আছে, একটা পাতলা পর্দা আছে। যকৃতের সামনের দিকে যে পাতলা পর্দাটা আছে, আসলে এটা শুধু সামনে না, এটা সামনে থেকে নিচে, পেছন থেকে এটা ব্যান্ডের মতো অনেকটা। আমি তোমাকে দেখাচ্ছি, এই যে আমি যে ঘড়ি পরলাম, এই ঘড়ির সামনে, নিচে, পেছনে, উপর, অর্থাৎ চারপাশে একটা ব্যান্ডের মতো করে একটা কি আছে, পর্দা আছে। এই ব্যান্ডের সামনের যে অংশটা, এটাকে বলা হয় ফেলসিফর্ম। এই ব্যান্ডটাকে বলা হয়, এই পর্দাটাকে বলা হয় ফেলসিফর্ম লিগামেন্ট। ফেলসিফর্ম লিগামেন্ট। তোমরা জানো লিগামেন্ট মানে কি, লিগামেন্ট হচ্ছে দড়ি বা তন্তুর মতো। তাহলে যকৃতের সামনের দিকে যে ব্যান্ডের মতো আছে এটাকে বলা হয় ফেলসিফর্ম লিগামেন্ট। কিন্তু এটা যখন তার পেছনে চলে যায়, যখন এই ব্যান্ডটা যখন পেছনে থাকে, তখন কিন্তু তার নামটা ডিফারেন্ট হয়। এটা তোমাদের এইচএসসিতে উঠলে পড়বে, এসএসসিতে তো ডিটেলসে লাগবে না তোমাদের। এখন এই যে পর্দার কারণে, এই পাতলা পর্দার কারণে যকৃতকে দুই খণ্ডে বিভক্ত করা হয়। তাহলে এটা দেখো, এটা হচ্ছে বাম খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড, আর এটা হচ্ছে ডান খণ্ড। এটা বাম খণ্ড, আর একটা কি, এটা হচ্ছে ডান খণ্ড। দেখো ডান খণ্ড। এখন আমি বাংলায় বললাম খণ্ড, কিন্তু ইংলিশে এদেরকে বলা হয় লোব। তাহলে এটাকে বলা হয় বাম খণ্ড বা বাম লোব, আর এটা হচ্ছে ডান খণ্ড বা ডান লোব, LOBE। লোব মানে হচ্ছে খণ্ড। এবার আমি যকৃতকে হচ্ছে সামনে থেকে দেখতে, তাহলে আমি কি পাচ্ছি, চারপাশে গ্লিসান্স ক্যাপসুল পাচ্ছি, সামনে একটা পাতলা পর্দা পাচ্ছি, এটাকে বলা হয় ফেলসিফর্ম লিগামেন্ট। যকৃত দুই খণ্ড ভাগ করে, এটা ডান খণ্ড, একটা হচ্ছে বাম খণ্ড। এই যে যকৃতটাকে আমি যদি আবার উল্টায় দেখি, পেছন দিকে, এটা হচ্ছে যকৃতের সম্মুখ ভিউ। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে যকৃতের সম্মুখ দৃশ্য, সম্মুখ দৃশ্য। কিন্তু আমি যদি এবার পশ্চাৎ দৃশ্য কেমন সেটা যদি দেখতে চাই, পেছনের পাটা যদি দেখতে চাই, তাহলে দেখো আমি যকৃত থেকে তোমাদের সামনে ঠিক এরকম করে যদি উল্টায় ফেললে কেমন দেখা যাবে দেখো। এই যে দেখো, এটা হচ্ছে যকৃতকে আমি যদি এবার উল্টায় ফেলি, জিনিসটা হবে এরকম। দেখো এটা হচ্ছে যকৃতের কোন ভিউ, এটা হচ্ছে পশ্চাৎ ভিউ। আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে যকৃতের পশ্চাৎ ভিউ বা পশ্চাৎ দৃশ্য। এখন পশ্চাৎ দৃশ্যের মধ্যে কেমন ভাবে দেখতে পাবো, ওই যে বলছিলাম ফেলসিফর্ম লিগামেন্টটা ওদিকেও থাকবে, সেম ভাবে এটা হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্টের পেছনের পার্ট। এটা হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্টের কোন পার্ট, পেছনের পার্ট। এখানে একটা কথা আমরা বলে ফেলি, যদিও তোমাদের এসএসসি লেভেলের প্রয়োজন নেই, যখন সেটা সামনে থাকে সম্মুখ দৃশ্যের মধ্যে এটাকে বলা হয় ফেলসিফর্ম লিগামেন্ট, কিন্তু যখন সে পেছনে থাকে তখন কিন্তু এই পর্দাটাকে বলা হয় লিগামেন্টাম। এটাকে বলা হয় লিগামেন্টাম ভেনোসাম। এটাকে বলা হয় লিগামেন্টাম ভেনোসাম। আমি একটা কথা তোমাদেরকে বলে ফেলি, এটা জাস্ট তোমাদেরকে এক্সট্রা নলেজ দেওয়ার জন্য বললাম, এটা কিন্তু তোমাদের কোনোভাবেই এসএসসি লেভেলে লাগবে না। এটা হচ্ছে এইচএসসিতে যখন উঠবে তখন তোমাদের লাগবে, তারপরে বললাম। তাহলে যখন সম্মুখ পাশে থাকে তখন এটাকে বলা হয় ফেলসিফর্ম লিগামেন্ট, একই জিনিস, কিন্তু যখন পেছনে থাকে তখন বলা হয় লিগামেন্টাম ভেনোসাম। এখন দেখো, এই যে আমি যখন উল্টায় ফেলবো, পশ্চাৎ দিকে উল্টায় ফেলবো, তখন বামটা কোথায় চলে আসে, ডানে চলে আসে। তাহলে এটা হচ্ছে তার কোন খণ্ড, বাম খণ্ড। আবার এটা কোন খণ্ড, এটা হচ্ছে ডান খণ্ড বা ডান লোব। আমি তো উল্টা করে দেখতেছি। এখন সামনে থেকে দেখতে যকৃতকে কয় খণ্ড দেখতে পাচ্ছ তুমি, দুই খণ্ড। কিন্তু পেছন থেকে দেখলে দেখা যায় যকৃতের মধ্যে এখানে এই পার্টের মধ্যে একটা আলাদা একটা অঞ্চল আছে, দেখে। তাহলে সামনে থেকে দেখলে যকৃতকে কয় খণ্ড বলে মনে হচ্ছে তোমার কাছে, দুই খণ্ড। কিন্তু পেছন থেকে দেখলে যকৃতের মধ্যে খণ্ড হচ্ছে কয়টা, চারটা। তাহলে একটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড, তারপর হচ্ছে দেখো এই জিনিসটা দেখো, এটা দেখতে কেমন, এটা দেখতে একটু চার কোণা না, এই যে দেখতে চার কোণা বলে এটাকে বলা হয় কোয়াড্রেট। এটাকে বলা হয় কোয়াড্রেট, QUADRAT, এটাকে বলা হয় কোয়াড্রেট লোব। আবার উপরে যেটা আছে তাহলে হচ্ছে 3 নাম্বার কোয়াড্রেট লোব। এই যে 4 নাম্বার যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কর্ডেট,
টিই, এটাকে বলা হয় কর্ডেট লোব। লোব মানে হচ্ছে খণ্ড। তাহলে সামনে থেকে দেখতে যকৃতের খণ্ড দুইটা দেখা যায়, কিন্তু যখন পেছনে দেখা যায় তখন যকৃতকে চারটা আলাদা অঞ্চল বলে কি হয় মনে হয়, বা চারটা আসলে কি আছে অঞ্চল আছে। একটা হচ্ছে ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। আমি আবার বলি ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। অনেক সময় দেখা যায় আমাদের ঘরের সামনের এলাকাটা বা আমাদের প্রত্যেকের যে বাসা বা আমাদের যে বাড়ি আছে, বাড়ির সামনের অংশ একরকম, পেছনের অংশ কিন্তু অন্যরকম। আচ্ছা, এখন যকৃতের সাথে যে আরো কিছু অংশ আছে বা পিত্তথলি আছে, আমরা পিত্তথলিটা একটু দেখাবো তোমাদেরকে। যকৃতের সামনে থেকে কিছু অংশ দেখা গেলেও মূল অংশটা কিন্তু আসে কোত্থেকে, পেছন থেকে। তাহলে আমরা যে পিত্তথলি পড়াবো, পিত্তথলি আসে কিন্তু মেইন অংশটা কোত্থেকে আসে, পেছন থেকে আসে। তারপরও আমরা তোমাদেরকে বোঝানোর সময় আমরা সামনে থেকে তোমাকে দেখাচ্ছি। এখন দেখো, আমি যদি পিত্তথলিটাকে দেখানোর চেষ্টা করি, দেখো যকৃতের অনেকগুলো কাজের মধ্যে যকৃতে আমি একটু আগে বলছিলাম 500 ধরনের বিপাকীয় বিক্রিয়া করে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিত্তরস কি করে, তৈরি করে। যকৃৎ পিত্তরস তৈরি করে, কিন্তু এই পিত্তরসকে জমা রাখবে কে, পিত্তরসকে জমা রাখবে পিত্তথলি। দেখো এটা হচ্ছে একটা পিত্তথলি। তাহলে দেখো যকৃতের আমি বলছিলাম যকৃতের মধ্যে অনেকগুলো কাজ আছে। এর মধ্যে অনেকগুলো কাজের মধ্যে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে কি করে, পিত্তরস কি করে তৈরি করে। তাহলে যকৃৎ পিত্তরস তৈরি করে, কিন্তু সেই পিত্তরস জমা রাখে কে, জমা রাখে হচ্ছে পিত্তথলি। এখন যকৃৎ যে পিত্তরসগুলো তৈরি করবে, এগুলো হচ্ছে ডান পিত্তনালী। আমি আর চিহ্নিত করতেছি না এগুলোকে। যেমন এটা হচ্ছে ডান পিত্তনালী, এটা হচ্ছে বাম পিত্তনালী, আর এটা হচ্ছে অভিন্ন পিত্তনালী। এটা হচ্ছে অভিন্ন পিত্তনালী, অভিন্ন পিত্তনালী। এখন এই যে অভিন্ন পিত্তনালী, এটার ইংলিশ নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন, COMMON, কমন বাইল, BILE, আর ডাক্ট DUCT। এই যে বাইল মানে হচ্ছে পিত্ত, আর ডাক্ট মানে হচ্ছে কি, নালী। তাহলে অভিন্ন পিত্তনালী বা কমন বাইল ডাক্ট। তাহলে দেখো ডান পিত্তনালী বাম পিত্তনালী হয়ে পিত্তরসগুলো এসে জমা থাকবে কোথায়, পিত্তথলিতে। এবং পিত্তথলি থেকে প্রয়োজনের সময়, যখন প্রয়োজন হবে তখন তারা এই পিত্তরসগুলো বের হয়ে সে কোথায় যায়, দেখো এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। তাহলে পাকস্থলী, পাকস্থলীর পরে কি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত নিয়ে আমরা তোমাদেরকে সামনে পড়াবো, তোমরা আগে থেকে জানো। এই যে পিত্তথলি যেটা দেখতে পাচ্ছ, আমি যদি এই পিত্তথলিকে আবার একটু বড় করে যদি জুম করে দেখতে চাই, এই যে পিত্তথলি যেটা, এই পিত্তথলিকে আমি যদি বড় করে যদি একটু নিচে করে যদি জুম করে দেখি, তাহলে এটা হচ্ছে পিত্তথলির একটা স্ট্রাকচার। দেখো দেখছি পিত্তথলি একটা স্ট্রাকচার হবে এরকম। আমি যদি এটা এভাবে আঁকতে চাই, দেখো। আচ্ছা, এই পিত্তথলির মধ্যে আমি যদি আবার এখানে একটা দাগ টানি, তাহলে পিত্তথলির মধ্যে এখানে কয়েকটা অঞ্চল পাওয়া যায়। এটা হচ্ছে পিত্তথলি যে স্ফীত, যে প্রান্তের দিকে যে স্ফীত অঞ্চল, এটাকে বলা হয় ফান্ডাস, FUNDUS, ফান্ডাস। তাহলে স্ফীত যে অঞ্চলটা, এটাকে বলা হয় ফান্ডাস। ফান্ডাসের পরে মাঝখানে যে অঞ্চলটা, এটাকে বলা হয় বডি বা দেহ। এগুলো বাংলা আর ইংলিশ সেম, আমি তাই মোটামুটি ইংলিশে লিখতেছি। তাহলে এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে কি, তার কি বডি। বডির পরে এই যে এই অঞ্চলটা, এটাকে বলা হয় গ্রীবা। এটাকে কি বলা হয়, এটাকে গ্রীবা বা নেক। আমি ইংলিশে লিখি, বাকিগুলো যখন ইংলিশে লিখি আমি এটা ইংলিশ লিখি। তাহলে পিত্তথলিকে আমি 3 ভাগে ভাগ করে, এটা হচ্ছে ফান্ডাস, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে নেক বা গ্রীবা। পিত্তথলি থেকে একটা নালী গিয়ে অভিন্ন পিত্তনালীর সাথে যুক্ত হয়। আমি যে তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আগে, তাহলে যে মনে করো অভিন্ন একটা পিত্তনালী। পিত্তথলিটা কিন্তু সরাসরি অভিন্ন পিত্তনালীর সাথে যুক্ত না। মাঝখানে যে অংশটা আছে, এটাকে বলা হয়, এই যে এই অংশটাকে বলা হয় সিস্টিক ডাক্ট, CYSTICDUCT। তাহলে পিত্তথলি যে ছোট নালীর মাধ্যমে অভিন্ন পিত্তনালীর সাথে যুক্ত, তাকে বলা হয় সিস্টিক ডাক্ট। এখানে সিস্টিক ডাক্টটা ছোট বলে আমি এটাকে আর একটু বড় করে কি করে দেখালাম, জুম করে দেখালাম। এখন তুমি আমাকে বলতে পারো এই পিত্তরসের কাজ কি। আমরা যখন আমরা তোমাদেরকে সামনে পরিপাকের সময় পড়াবো, আমরা যে খাবার গ্রহণ করি তার মধ্যে 3 ধরনের খাবার: শর্করা, আমিষ এবং স্নেহ বা লিপিড। আমরা যখন লিপিড জাতীয় খাদ্য গ্রহণ করি, মনে করো আমরা এখানে যখন লিপিড জাতীয় খাবার গ্রহণ করি, এই লিপিড জাতীয় খাবারকে পরিপাকের জন্য কি লাগে, পিত্তরসের উপস্থিতি লাগে। তাহলে এটা হচ্ছে একটা লিপিড জাতীয় খাদ্য। এই লিপিড বা তেল চর্বি জাতীয় খাবারকে পরিপাকের জন্য কি লাগে, পিত্তরসের উপস্থিতি লাগে। আমরা যখনই কোনো তেল বা চর্বি জাতীয় খাবার এখানে গ্রহণ করি, তখন পিত্তরস কি করে, পাম্প করে। এই যে পিত্তরস যখন পাম্প করে, পিত্তরসের পাম্পের কারণে পিত্তরসগুলো গিয়ে লিপিড জাতীয় খাবারগুলোকে ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র অংশে পরিণত করে। তাহলে আমি যদি তোমাকে এবার লিখতে চাই, তাহলে লিপিড কার মাধ্যমে, পিত্তরসের মাধ্যমে।
পিত্তরসের উপস্থিতিতে কার মতো হয়? সাবানের ফেনার মতো। আমি এখানে লিখে দিচ্ছি সাবানের ফেনার মতো। এই যে সাবানের ফেনার মতো ক্ষুদ্র অংশে পরিণত হয়, সাবানের ফেনার মতো ক্ষুদ্র অংশে পরিণত হয়। এই যে লিপিড জাতীয় খাদ্য পিত্তরসের মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র অংশে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় ইমালসিফিকেশন। এই প্রক্রিয়াকে কি বলা হয়? একে বলা হয় ইমালসিফিকেশন। এই যে ইমালসিফিকেশন কাকে বলে? পরীক্ষায় মাঝে মধ্যে আসতে পারে, বিভিন্ন টেস্ট পরীক্ষায় দিতে পারে। তাহলে সংজ্ঞা আসলে লিখে দিবা, লিপিড জাতীয় খাবার পিত্তরসের উপস্থিতিতে সাবানের ফেনার মতো ক্ষুদ্র অংশ পরিণত হওয়াকে কি বলা হয়? ইমালসিফিকেশন বলে। আমি এখানে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যত বয়স বাড়ে তত কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা বেড়ে যায়। এই কথাটা কেন বললাম? দেখো, আমরা যেভাবে ইয়াং যারা আছো, তোমরা যারা ইয়াং আছো, আমরা যারা ইয়াং আছে, আমরা বিরিয়ানি, ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, মেজবান, দাওয়াত, আমরা যেভাবে খেতে আগ্রহী হই, দেখা যাচ্ছে আমাদের আব্বু আম্মুরা বা আমাদের দাদা দাদি, নানা নানি যারা বয়স্ক আছে, তারা কিন্তু এই তেল চর্বিযুক্ত খাবারের প্রতি তেমন কি থাকে না, তাদের আগ্রহ থাকে না। কেন থাকে না? কারণ কি, যখনই আমরা জানি এই যে যখনই আমরা তেল চর্বিযুক্ত খাবার এখানে গ্রহণ করি, তখন কি করে? পিত্তথলি কি করে? পাম্প করে। এই যে বললাম, বয়সের সাথে সাথে পিত্তথলির সেন্সিটিভিটি কি হয়ে যায়? কমে যায়, বা পিত্তথলি ঠিকমতো আর কাজ করতে পারে না। তাহলে একটা ইয়াং মানুষের বেলায় সে যেভাবে স্মুথলি পাম্প করতে পারে, একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে সে স্মুথলি কি করতে পারে না? পাম্প করতে পারে না। কেন? এটা রিজিড, শক্ত হয়ে যায়। তাহলে দেখো, ওই বৃদ্ধ মানুষটা যখন তেল বা চর্বিযুক্ত খাবার গ্রহণ করে, তখন এই পিত্তথলিকে বেশি ফোর্স দিয়ে একটু বেশি করে কি করতে হয়? পাম্প করতে হয়। অতিরিক্ত ফোর্স দেওয়ার কারণে, অতিরিক্ত বল প্রয়োগ করার কারণে এখানে তার কি লাগে? ব্যথা লাগে। দেখবা অনেকে বলো আমি মেজবান খেয়ে আসলাম, বিয়ে খেয়ে আসলাম, ঠিক আমার এই জায়গায় ব্যথা করতেছে। অনেকে এটাকে বলে গ্যাস্ট্রিকের প্রবলেম। না, তেল চর্বিযুক্ত খাবার গ্রহণের পর ঠিক বুকের ডান পাশে যে ব্যথাটা করে, এটা আসলে পিত্তথলিতে ব্যথা। এটা যে সবসময় বয়স্ক মানুষের হয় তা না, এটা কিন্তু ইয়াংদেরও হতে পারে। যেমন তুমি যদি একটানা যদি ফ্যাটি ফুড খেতে থাকো, একটানা যদি মনে করো বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠানে কি হয়, টানা 3 থেকে 4 দিন ধরে ভারী ভারী ফাস্ট ফুড, তেল চর্বিযুক্ত খাবার গ্রহণ করা হচ্ছে, তখন দেখা যায় এই জায়গার মধ্যে কি লাগে? একটু ব্যথা লাগে। কেন? এই যে প্রয়োজনের তুলনায় তুমি বেশি বেশি তেল বা চর্বিযুক্ত খাবার গ্রহণ করতেছো। অতিরিক্ত তেল বা চর্বিকে পরিপাক করার জন্য পিত্তথলিকে বারবার পাম্প করতে হচ্ছে। এই যে অতিরিক্ত পাম্পের কারণে তার কি লাগে? ব্যথা লাগে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই পিত্তথলিতে কি জমে যায়? পিত্তথলিতে পিত্তরসগুলা জমাট বেঁধে যায়। অনেকে বলতে পারে স্যার কেন জমাট বাঁধবে? কারণ আমাদের দেহে যে পিত্তরস আছে, পিত্তরসের যে মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। পিত্তরসের অন্যতম একটা মূল উপাদান কি? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের একটা প্রবণতা হচ্ছে ক্যালসিয়ামগুলো জমাট বেঁধে যায়, দলা পাকায় যায়। ঠিক আছে? তাহলে আমাদের পিত্তরসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম যদি দীর্ঘদিন ধরে জমে থাকে, তারা কি করে? জমাট বেঁধে গিয়ে যে অংশ তৈরি করে, এটাকে আমরা বলি পাথর। এটাকে আমরা বলি পাথর। তাহলে পিত্তথলিতে পাথর হতে পারে, পিত্তনালীতে পাথর হতে পারে। পিত্তনালী বলতে ডান পিত্তনালী, যে কোনো জায়গায় কি হতে পারে? পাথর হতে পারে। পিত্তথলিতে পাথর হলে দেখা যায় পিত্তথলি আর কাজ করে না, তখন ডাক্তারে কি করে? অপারেশন করে এটাকে কি করে দেয়? ফেলে দেয়। এখানে অনেক ধরনের অপারেশন আছে, অনেক ধরনের ট্রিটমেন্ট আছে। এর মধ্যে একটা মোটামুটি সহজ, তোমার জন্য যেটা সহজ আমি সেটাই বলি। মনে করো পিত্তথলিতে পাথর হয়, ডাক্তাররা তখন কি করে? এই যে কেটে এই পিত্তথলিটা কি করে দেয়? পিত্তথলিটা কেটে দেয়। তাহলে পিত্তথলিটা কেটে দিলে তখন তার কি থাকে? শুধু একটা পিত্তনালী থাকে। তাহলে ওই মানুষের বেলায় কি হবে? তখন ডাক্তার তাকে বলে দিবে যে আপনি তেল বা চর্বিযুক্ত খাবার কম গ্রহণ করবেন। কেন? বেশি তেল বা চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে বেশি পিত্তরস আসবে, কিন্তু পিত্তরসকে জমা রাখার জন্য কি নাই? পিত্তথলি নাই। তুমি তখন বলতে পারো স্যার তখন এটা কিভাবে কাজ করে? দেখো, আমাদের হিউম্যান বডি সবচেয়ে বেশি অভিযোজনক্ষম। যে কোনো পরিবেশের সাথে সে নিজেকে কি করার চেষ্টা করে? মানিয়ে নেওয়ার চেষ্টা করে। যেহেতু এখানে পিত্তথলিটা এখন অপারেশন করে ফেলে দিলাম আমি, তখন আমাদের যকৃতে কিন্তু পিত্তরস তৈরি করা কি করে দেয়? কমায় দেয়। এই যে যকৃত যেহেতু পিত্তরস তৈরি করা কমায় দেয়, তাহলে তোমাকে চর্বিযুক্ত খাবার কি করতে হবে? কমাতে হবে। তাহলে যকৃৎ নিয়ে এগুলাই ছিল আমাদের আলোচনা। আরো আমরা কিছু কথা বলবো তোমাদেরকে। যকৃতের আমি যদি এবার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যকৃতকে দেখি বা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, মনে করো আমি একটা মাইক্রোস্কোপ নিয়ে যকৃতকে দেখার চেষ্টা করব। এই যে স্কোপ মানে হচ্ছে দেখা, টু সি, দেখা। আর মাইক্রো মানে কি? ক্ষুদ্র, অর্থাৎ যকৃতের একেবারে ক্ষুদ্রতম অংশটা দেখা। আমি যদি যকৃতকে মাইক্রোস্কোপ দিয়ে দেখি, যকৃতের ভিতরে অনেকগুলো ষড়ভুজাকার কিছু অংশ পাবো। তাহলে যকৃতের ষড়ভুজাকার যে অংশগুলো আছে, এই ষড়ভুজাকার অংশগুলোকে এদেরকে বলা হয় লোব। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয়
লোব, এই খণ্ড, যে কোনো খণ্ডকে কি নামে ডাকা হয়? যে কোনো খণ্ডকে লোব নামে ডাকা হয়। এবার আমি যদি এখান থেকে একটা লোবকে যদি বের করে দেখি, মনে করো এখান থেকে একটা লোবকে আমি বের করে দেখলাম, তাহলে যকৃতের মধ্যে যে লোবগুলো আছে দেখো, এটা একটা লোব। এই যে যকৃতের লোবগুলো কেমন বলো তো? যকৃতের লোবগুলো হচ্ছে ষড়ভুজাকার। যকৃতের লোবগুলো কেমন? এটা হচ্ছে ষড়ভুজাকার। তাহলে ষড়ভুজাকার যে লোবগুলো তুমি দেখতে পাচ্ছ, এই লোবগুলোতে আবার কি থাকে? এই লোবগুলোতে কিছু কোষ থাকে। দেখো, এই লোবগুলোতে কিছু কি থাকে? কোষ থাকে। এরকম অনেকগুলো কোষ থাকবে। কোষের আসলে সারে থাকে কতগুলো দেখো। এখানে এইচএসসিতে উঠলে তোমরা আরো বিস্তারিত পড়বে, আমরা আপাতত তোমাদের কত ডিটেলসে বলবো না। যেমন এই যে এটা হচ্ছে পুরোটা একটা লোব, এই লোবের মধ্যে অনেকগুলো কোষ থাকে। এই যে অনেকগুলো কোষ থাকে, এক একটা কোষকে বলা হয় হেপাটোসাইট। এক একটা কোষকে কি বলা হয়? হেপাটোসাইট। এই যে আমরা একটু আগে বলছিলাম তোমাদেরকে, হেপাটো মানে কি? হেপাটো মানে হচ্ছে যকৃৎ। হেপাটো মানে কি? যকৃৎ। আর সাইট মানে হচ্ছে কোষ। তোমরা জানো সাইট মানে কি? কোষ। আর হেপাটো মানে কি? আমরা লেকচারের শুরুতে বলছিলাম হেপাটো মানে হচ্ছে যকৃত কোষ। তাহলে দেখো, এটা হচ্ছে হেপাটোসাইটের একটা সারি, হেপাটোসাইট এটার সারি। তাহলে এটা হচ্ছে হেপাটোসাইটের কতগুলো কি সারি? হেপাটোসাইটের যে সারির মাঝখানে যে স্পেসটা, এই যে স্পেস, এই স্পেসটাকে বলা হয় সাইনোসয়েড। এই স্পেসটাকে কি বলা হয়? সাইনোসয়েড। এই যে একাধিক হেপাটোসাইটের যে সারি, তাদের মাঝখানে যে স্পেসটা, এটাকে বলা হয় সাইনোসয়েড। সাইনোসয়েড ওয়ার্ডটাকে ভেঙে দেখলাম, একটা ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে সাইনাস এবং অয়েড। অয়েড মানে হচ্ছে কোনো কিছু অবস্থা মিন করে। এই যে সাইনাস, আমি আবার বলি অয়েড মানে কি? কোনো কিছু অবস্থা। আমি একটা কোনো কিছু অবস্থাকে মিন করার চেষ্টা করতেছি। আর যে সাইনাস মানে কি? সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা। সাইনাস মানে হচ্ছে গহ্বর বা ফাঁকা জায়গা বা স্পেস। ঠিক আছে? তাহলে যকৃতের কোষগুলোকে বলা হয় হেপাটোসাইট, এবং যকৃতের যে কোষের মাঝখানে যে স্পেস, তাকে বলা হয় সাইনোসয়েড। যকৃতের আলোচনায় এতটুকু পর্যন্তই ছিল আজকে। আমরা এরপরও নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।